খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা। তারেক রহমানের দেশে ফেরায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার ৫ বছর কারাদণ্ড, রেহানার ৭, টিউলিপের ২ বছর। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির। ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামায়াত। তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসা অভিযুক্তরা পালাতে পারে আশঙ্কা শহীদ পরিবারের। ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি ভুক্তভোগী জওয়ানদের। অবশেষে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ। সুসংহত হবে আইনের শাসন এবং গণতন্ত্র, আশা আইনজীবীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি এবার চীন থেকেও চিকিৎসক প্রতিনিধি দল এসেছে ঢাকায়। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার আর দোয়া করছেন। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার যে তথ্যটি সেটি হচ্ছে আমাদেরকে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্রিফ করার কথা, কিন্তু তিনি এখন পর্যন্ত ব্রিফ করেননি। কখন করবেন সেটিও কিন্তু জানেন নাই। তবে আমরা যতটুকু জেনেছি এখানে বিকেল ৩টার দিকে চায়নার থেকে আসা যে 5 প্রতিনিধি চিকিৎসক এসেছেন তারা বিকেল 4টা থেকে প্রায় 4 ঘন্টার বৈঠক করেছেন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছে, টিমটি রয়েছে তাদের সাথে। এরপরে কিন্তু তারা বের হয়ে গেছে। তাদের সাথে যে আলোচনাটা হয়েছে আসলে বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা সেখান থেকে কিভাবে তার পরবর্তী ট্রিটমেন্টগুলো করা যায়, কিভাবে তার চিকিৎসা সেবাটা আরো উন্নত করা যায় সেই দিক নির্দেশনাগুলো দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং তাদের দিক নির্দেশনা এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক দল আছে তাদের দিক নির্দেশনা সবগুলোকে সমন্বয় করেই কিন্তু এখন চিকিৎসা চলছে, এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে। আর কি বিষয় হচ্ছে যে রাত 8টার
পরও কিন্তু বেগম খালেদা জিয়ার কিডনি ডায়ালিসিস হয়েছে, এই তথ্য আমরা জানতে পেরেছি। একই সাথে এটাও জানতে পেরেছি তার খুব কাছের স্বজনরা কিন্তু রয়েছে সিসিউর আশপাশে বা তাকে যেখানে রাখা হয়েছে সেখানে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে শত শত নেতাকর্মীরা এবার কেয়ার হসপিটালের আশপাশে এসে অবস্থান নিয়েছেন। আসলে তারা তাদের যে আবেগ, সেই আবেগের জায়গা থেকে দলীয় নির্দেশনা অমান্য করে এখানে এসে অবস্থান নিয়েছেন। সবাই দোয়া করছেন বা দোয়া চাচ্ছেন এমনটি জানাচ্ছেন। আর দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে যে তথ্যটি দিতে বলা হয়েছে সেটি হচ্ছে যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে তথ্যগুলো দিবে সেটি যাতে গণমাধ্যম কর্মীরা ব্যবহার করে এবং জাতিকে জানায়। আর এছাড়া অন্য কারো তথ্য যাতে তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপি মহাসচিব। এবং বিএনপির মিডিয়া উইং থেকে একই কথায় আমাদেরকে বারবার বলা হচ্ছে যে কেউ যে কোনো ধরনের তথ্য দিলে সেই তথ্যটা আমরা যাতে গণমাধ্যম কর্মীরা যাতে ব্যবহার না করি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডাক্তার AZM জাহিদ হোসেন আমাদেরকে তার সর্বশেষ চিকিৎসার আপডেট না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এর বাইরে যেন কোনো তথ্য না দিই। অর্থাৎ তার অবস্থা গতকালকে 23শে নভেম্বর ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা যে অবনতি হয়েছে একদিন পরে, সেই অবনতি হওয়ার পর যে অবস্থা, সেই অবস্থায় স্থিতিশীল রয়েছে। গতকালকে কিছুটা অবনতি হলো, সেইভাবে স্থিতিশীল রয়েছে। সর্বশেষ আমাদের কাছে এতটুকুই তথ্য রয়েছে। তো আমরা অপেক্ষা করতেছি তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে ব্রিফ করে কিনা। যদি করে তাহলে আমরা নতুন করে তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সোমা। শুভ মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার নিরাপত্তায় SSF নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার নিরাপত্তা নিশ্চিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কি না, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কি না, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। চাইলে নিয়ম মেনে ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে পারবেন তিনি, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ইসি সচিব। বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী কমিশন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে। এই সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে ইসি সচিব জানান, প্রবাসীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধা বিবেচনা করে এই সময় বৃদ্ধি বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, কমিশন নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে এবং ভোটার নিবন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে। এটা আমার জানা মতে না, ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে। আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম যে 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25 ডিসেম্বর মধ্যরাত 25 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছর,
শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও 14 জন আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়া প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড। আদালত বলেন, বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইন অনুযায়ী তার বিচার করতে বাধা নেই। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আত্মসমর্পণ করতে হবে আসামিদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। রাজুকের প্লট জালিয়াতির মামলায় বাংলাদেশের আদালতে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডের ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। এই প্রথম ব্রিটিশ কোন এমপির বিরুদ্ধে রায় দিল বাংলাদেশের আদালত। টিউলিপের অনুপস্থিতিতে বিচার আর কারাদণ্ডের বিষয়ে গুরুত্ব আরোপ করে হেডলাইন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গত সপ্তাহে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ ও সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। টিউলিপের আইনজীবীর দাবি, তার মক্কেল বাংলাদেশি নন, তাই আদালতে পেশ করা বাংলাদেশি নাগরিকত্বের সনদ, ভোটার আইডি ও ট্যাক্সের নথি সঠিক নয়। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ যুক্তরাজ্য বন্দি বিনিময় চুক্তি না থাকায় টিউলিপকে ফেরত চাইলে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যুক্তরাজ্যের আদালতে পেশ করতে হবে। টিউলিপের কারাদণ্ডের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে রয়টার্স, দ্য সান, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য আইরিশ টাইমসের মতো বহুল প্রচারিত ব্রিটিশ গণমাধ্যমগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ভাগ্নি টিউলিপের দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে এবছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির নেত্রী টিউলিপ। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে শোকরানা এবং দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যেদিকে যাবার কথা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেউ কেউ। একটি পক্ষ প্রকাশ্যে এবং একটি পক্ষ গোপনে সংস্কারের বিপক্ষে। এর জন্য সংস্কার নিয়ে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো যায়নি বলে মন্তব্য তার। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনেরও। গণ অভ্যুত্থানের ফসল সবাই ভোগ করলেও শহীদ এবং আহতদের দায়িত্ব শুধু এনসিপির ওপর চাপানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, অনেকেই বলছেন রাষ্ট্রের নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা, এটি জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন। বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা এবং জাতীয় পার্টিকে দায়ী করে তিনি বলেন, জামাত এবং বিএনপিকেও এই বিষয়ে এক অবস্থান নিতে হবে। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।
ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতা আসলে পৌঁছাতে পারি নাই। খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, প্রশাসনিক কু করার ষড়যন্ত্র করছে তারা। খুলনায় ৮ দলের সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে জোটের অন্য নেতারা বলেন, একটি দলকে ২০ নম্বর সিগন্যাল দিয়েছে জনতা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সম্পর্কেও তারা হুঁশিয়ার করে দেন। খুলনা থেকে আতিয়ার পারভেজের পাঠানো রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে সোমবার খুলনার শিববাড়ি মোড়ে ৮ দলের সমাবেশে সকাল থেকেই মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়। ৮ দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া ৭২-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ ৭২-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। সমাবেশে হেফাজতে ইসলামের মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে খুলনার ৮ দলের সমাবেশ থেকে। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন আগামী ৭ কর্মদিবসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে। তা না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি ভুক্তভোগী বিডিআর জওয়ান এবং তাদের পরিবারের সদস্যদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, পিলখানায় বিডিআর বিদ্রোহ নয়, হয়েছে হত্যাকাণ্ডের মহাপরিকল্পনা। হত্যাযজ্ঞে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, বিদ্রোহী নন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে একটি সমাধান করতে আহ্বানও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। সাজানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের অভিযোগে দণ্ডিত, নির্দোষ এবং অভিযুক্ত দাবি করে কারাভোগী বিডিআর জওয়ানদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিতেরও দাবি জানায় বিডিআর কল্যাণ পরিষদ। আমাদের নিরপরাধ সকল বিডিআর বাদীকে আপনারা মুক্তি দিতে দান করুন। এই ব্যাপারে এখন শহীদ পরিবার পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথে একমত হয়েছে। ইতিপূর্বে আপনারা বলেছেন শহীদ পরিবারের চাপ আছে, শহীদ পরিবারের চাপ আছে। এখন শহীদ পরিবারের কোনো চাপ নেই। ইনশাআল্লাহ আগামী কোর্টে আমরা চাই আমাদের সকল বিডিআর সদস্যকে আপনারা মুক্তি দিবেন। তদন্ত রিপোর্ট প্রকাশ করে আপনাকে স্বচ্ছতা পরিচয় দিবেন। আর না হয় আমরা পুরো বাংলাদেশ 7 দিন পরে পুরো বাংলাদেশ আমরা আবার সকল ক্ষতিগ্রস্ত পরিবার, জেলবন্দী পরিবার, সকল প্রকার ভুক্তভোগী পরিবার এবং শহীদ পরিবার এবং ছাত্র এবং জনতাকে নিয়ে আমরা আন্দোলনে নামবো। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত কর্মকর্তাদের নাম প্রকাশ ও তাদের বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানরা। দ্রুত বিচার শুরু করা না গেলে অভিযুক্তরা গা ঢাকা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা।
ঘটনার ১৬ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন টানা ১১ মাস তদন্ত করে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনের নেপথ্যে বিভিন্ন তথ্য ও মতামত জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। জানান, মামলার ট্রায়াল প্রসেস দ্রুত শুরু করতে হবে, নইলে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের কাছে জমা দেওয়া রিপোর্ট দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানান তারা। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক, সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে, যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। জুলাই গণহত্যার আগে বিডিআর হত্যাকাণ্ড হাসিনা সরকারের অন্য আরেকটি নৃশংস পরিকল্পনা ছিল উল্লেখ করে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদনে আওয়ামী লীগের নাম আসায় দলটিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি। সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন, আমরা হাত জোড় করে আপনাদের কাছে সেটি চাচ্ছি। আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। ভারতের স্বার্থ রক্ষায় দেশের যেসব সেনা সদস্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিচার দ্রুত কার্যকর না হলে আবারও পিলখানার মতো ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা শহীদ পরিবারের সন্তানদের। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর মধ্য দিয়ে অবশেষে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে রবিবার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করল। আইনজীবীদের বিশ্বাস, এর মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ, সুসংহত হবে আইনের শাসন এবং গণতন্ত্র। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। অন্তত 2 যুগের দাবি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের আলাদা করার। এরই পরম্পরায় 1995 সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা এ সংক্রান্ত মামলা করেন। 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায়। এর 26 বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে মিলল সরকারি অনুমোদন। অধ্যাদেশ জারিতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলছেন রিটকারী আইনজীবী। আমরা যখন কাজ করি তখন আমরা অনেকটা এই লিমিটেশনটা ভুলে যাই। এই 3টা অর্গান কেউ কাউকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। প্রশাসনকে তার গতি অনুযায়ী, তার ডিসক্রিপশন পাওয়ার অনুযায়ী চলতে দিতে হবে। তাদের কাজেও বাধা দেওয়া যাবে না অসঙ্গতভাবে। তেমনি বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি, সেটা হচ্ছে সংবিধান। আজকে অধ্যাদেশ জারির মাধ্যমে মূল যে বিষয়টি হলো, এখানে 2টা বিষয় হিসেবে আমি দেখছি। একটি হচ্ছে এটি যেমন স্বতন্ত্র সচিবালয় করে দীর্ঘদিন পর্যন্ত অধস্তন আদালতের বিচারকদের বদলি, শৃঙ্খলা, তাদের প্রমোশন, সমস্ত কিছু যে মন্ত্রণালয়ের সাথে ছিল, সেটি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলে আসবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে। চিফ প্রসিকিউটরের মতে এই অধ্যাদেশ বাংলাদেশের বিচার বিভাগের সোনালী সংযোগ। যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন দলীয় করণের ব্যাপারে, দলীয় তোষণের ব্যাপারে, যে নিজেদেরকে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি, এই ধরনের বিচারকের কোনো স্থান বাংলাদেশে আর থাকবে না। এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে, সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আশা করব বিচার বিভাগে সেই সমস্ত মাননীয় বিচারকরাই আসবেন যারা নিজেকে সবসময় বিবেক এবং সংবিধান এবং আইনের কাছেই জবাবদিহি মনে করবেন। এই অধ্যাদেশের ফলে শীঘ্রই বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় গঠন হবে, যার নাম হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। দেশে যারা আইনের গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি
কেএমসির প্রেসিডেন্ট চ্যাংওন সাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চ্যাংওন সামকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাতে উভয় পক্ষ উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, দক্ষতা প্রশিক্ষণ এবং বাংলাদেশের এলডিসি অবস্থান থেকে উত্তরণের পথ সুগম করতে সমর্থন চান। বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগের প্রতি কেএমসির সমর্থন পুনর্ব্যক্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট। সরকারের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে উৎপাদন ও বাণিজ্যে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য কোরিয়ান বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে জনগণ কেন্দ্রিক সহযোগিতার উপর জোর দেন তিনি। কোরিয়ায় শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশে কোরিয়ান ভাষা প্রোগ্রাম সম্প্রসারণের আহ্বানও জানান। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর গুলশানে দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দোয়া মাহফিলের প্রধান বক্তা ছিলেন কেএম খালেদুজ্জামান জুয়েল, বিশেষ বক্তা সেলিনা সুলতানা নিশিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফাজ্জামান মিজান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও নীতির প্রশ্নে আপোষহীন বেগম খালেদা জিয়া বরাবরই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির ২০৩০ ভিশন বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খালেদা জিয়ার যে দেশপ্রেম, তার যে আপোষহীন রাজনীতি, নীতির প্রশ্নে তিনি যে অচল, দেশপ্রেমে তিনি যে অটল, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় তিনি হাসপাতালে রয়েছেন। আমরা সারা দেশ, বাংলাদেশের 18 কোটি মানুষ, তারা আমরা মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি যে এই মহিষী নারীকে তিনি যেন সুস্থ করে আবার আমাদের মধ্যে। প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় চকবাজারের একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেল ৪টার পর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির ৩য় তলায় আগুন লাগে। খবর পেয়ে তাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের লালবাগ, পলাশী এবং সিদ্দিক বাজারে থাকা ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। সরু গলি এবং কাঠের সিঁড়ির কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে। ভবনটির ৩য় তলায় লাগেজ ফিটিংসের কারখানা রয়েছে। এই 3টা বিল্ডিং এর মধ্যে উঠেছি আমরা। 3টা বিল্ডিং এ উঠে আগুন আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি এবং অনেক কষ্ট করে হলে আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার সম্ভাবনা নাই। আর আমাদের কাজ চলছে এখনো ভিতরে। এরপর আমরা ফাইনালি সার্চ করব আর দেখবো যে আরো কোনো লোকজন আটকে আছে কিনা বা কি কোনো অসুবিধা আছে কিনা। এটা করার পর আমরা আগুন নির্বাপন দিতে পারবো। এই পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অস্বচ্ছ প্রক্রিয়া থেকে সরকার বের হয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। সেমিনারে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ক্রয় নীতিমালা সহজবোধ্য ও বিনিয়োগ উপযোগী নয়। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোক্তাদের পেছনে দাঁড়াতে হবে। হঠাৎ করেই চুক্তি বাতিল করাটা নেতিবাচক বলেও মন্তব্য করেন তারা। রাজনৈতিক অস্থিরতা ও ডলারের দামের ওঠানামা বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে বলে মন্তব্য করেন বক্তারা। সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সব পক্ষকে ইতিবাচক ধারায় যুক্ত করার চেষ্টা চলছে। নিয়োগ বিধির দাবিতে এবার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৩,০০০ কর্মী। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানান, কাল মঙ্গলবার কাজে যোগ না দিয়ে নিজ নিজ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অবস্থান করবেন সবাই। এছাড়া ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা এবং প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে পরিবার কল্যাণ পরিদর্শক এবং সহকারীদের ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। দাবি না মানলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে।
আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহের হালুয়াঘাটে গণদোয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ শ্রীনগর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। এ সময় বক্তব্যে বিএনপি নেত্রীর অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপ্পু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ডক্টর সুকোমল বড়ুয়া। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় জিয়া পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় এতে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব কে এস হাসান রতন, মনোয়ারুল ইসলাম এনাম সহ অন্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আশাশুনিতে দোয়া মাহফিল ও সদকা দেয়া হয়েছে। উপজেলার গুনাকারকাটি পীর সাহেবের দরগা শরীফ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও সদকার আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। সাভার পৌর এলাকার ইমানদীপুরে জনসভার আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়েছে নড়াইলে। জেলা বিএনপির আয়োজনে চৌরাস্তায় দলের জেলা কার্যালয়ের সামনে দোয়া মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা আইনজীবী সমিতি। ঢাকা আইনজীবী সমিতি ভবনে সানাউল্লাহ মিয়া অডিটোরিয়ামে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সহ সাধারণ আইনজীবীরা। দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান মান্না। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভোলার লালমোহনের এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস ছিলেন তিনি। আল আরাফা ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে জেলা সদরের আলুকদিয়ায় কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান ২০১ জন কৃষকের মাঝে মোট ২,৫৩,০০,০০০ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করেন। জানান, কৃষকদের আর্থিক সহায়তা ও বিনিয়োগ সেবা আরও সহজ করতে আল আরাফা ইসলামী ব্যাংক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলাইমান আল রাজি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ জেসমিন আরা খাতুন। ২৯তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভার আয়োজন করে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রতিষ্ঠানটির সেক্রেটারি ডাক্তার এস এম নুরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ভারতের কলকাতায় হাক্কানি আঞ্জুমান কেন্দ্রীয় কার্যালয়ের খাদেম মুন্সি বদিয়ার রহমান, জাহাঙ্গীর আলম হালদার এবং খুরশিদ আলম হালদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে। তারেক রহমানের দেশে ফেরায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির, ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামাত। তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসা অভিযুক্তরা পালাতে পারে, শঙ্কা শহীদ পরিবারের। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি ভুক্তভোগী জওয়ানদের। অবশেষে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ, সুসংহত হবে আইনের শাসন ও গণতন্ত্র, আশা আইনজীবীদের। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।